জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট নাম্বার 40 অর্থাৎ 40 নম্বর মক টেস্ট। তো সেরা 30টি প্রশ্ন তো আলোচনা করব এখানে। তো অলরেডি আমরা জানি যে এক্সাম ডেট যেটা ডিক্লেয়ার হয়ে গেছে, কয়েকদিন আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য, তো সেই জন্য দুঃখিত। তো আমরা এরপরে ভিডিও নিয়ে আসবো এবং পরপর যে ভিডিও আছে সেটা আমরা অবশ্যই নিয়ে আসবো, এবং এর আগে যে 39টি মক টেস্ট আলোচনা করা আছে সেগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। আচ্ছা, এছাড়া বলে রাখি যে আমরা যে বলেছিলাম যে 20 স্পেশাল মক টেস্ট, ঠিক আছে, 20 স্পেশাল মক টেস্ট যেটা আমরা নিয়ে আসার কথা বলেছিলাম, সেটার জন্য আমরা শুধুমাত্র জাস্ট একটা ন্যূনতম দক্ষিণা যেটা আমরা বলতে পারি যে মূল্য রেখেছি জাস্ট 39 রুপিস, ঠিক আছে? তো এই 39 রুপিসে তোমরা 20টি মক টেস্ট যেটা আছে সেটা পেয়ে যাবে একদম এক্সাম ওরিয়েন্টেড। তো এই যে ফোনপে নাম্বার আমাদের দেওয়া আছে, এটাতেই পেমেন্ট করে তারপরে স্ক্রিনশটটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে তোমাদেরকে একটা আমরা গ্রুপে জয়েন করে দেবো। সেখানে তোমরা এই যে এক্সাম রিলেটেড যেটা আছে, এই এক্সাম রিলেটেড আরও কন্টেন্ট যেটা আছে বা সাবজেক্টিভ যেগুলো বাছাই করা প্রশ্ন, সেগুলোকেও আমরা সেই গ্রুপের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? তো যাদের একটু দরকার মনে হবে তো অবশ্যই নিতে পারো। খুবই ন্যূনতম প্রাইস যেটা আমরা প্রাইস রেখেছি শুধুমাত্র দক্ষিণা হিসাবে রেখেছি, ঠিক আছে, গুরু দক্ষিণা হিসাবে 39 রুপিস, ঠিক আছে? তো 39 রুপিসে 20 মক টেস্ট পেয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা যদি আমি দেখি যে প্রত্যেকটা মক টেস্টের প্রাইস মাত্র 2 টাকা করে পড়বে, ঠিক আছে? তো জাস্ট এটা শুধুমাত্র গুরু দক্ষিণা হিসাবে রেখেছি, তোমরা এটাকে নেগেটিভে নেবে না। তো অবশ্যই তোমাদের যাদের দরকার হবে এই ফোনপে নাম্বারে তোমরা পাঠিয়ে স্ক্রিনশট পাঠাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তারপরে তোমাদের একটা পাঠিয়ে পরে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের প্রথম পার্ট। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি সেখানে কিন্তু পুরো মক টেস্ট থাকবে, জিকে থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, ঠিক আছে? তার সাথে অ্যান্সার যেটা আছে অ্যান্সার আলাদা করে দেওয়া থাকবে, এমন না যে একসাথে অ্যান্সার দেওয়া থাকবে, অ্যান্সার আলাদা করে থাকবে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে, ঠিক আছে? চলো শুরু করি আজকের প্রথম পার্ট। প্রথম পার্টে দেওয়া আছে প্রতিবারের মতো সেকশন ফার্স্ট, অর্থাৎ প্রথম সেকশনে ইংলিশ, টোটাল প্রশ্ন থাকবে 10টি, ঠিক আছে? চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কানাক ইজ এন্ডাউড ড্যাশ মেনি গ্রেট কোয়ালিটিস। তাহলে কী বলছে? কানাক ইজ এন্ডাউড ড্যাশ মেনি গ্রেট কোয়ালিটিস। তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তোমরা প্রত্যেকে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে কী হবে? এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ইনডাউট উইথ। তাহলে ইনডাউট উইথ মানে কি? এই যে ইনডাউটের পরে উইথ বসছে, এই ইনডাউটের পরে উইথ মানেই হচ্ছে ন্যাচারালি পজেস পার্টিকুলার কোয়ালিটি অর ট্যালেন্ট, মানে যে ন্যাচারালি, ঠিক আছে, অনেকগুলো ট্যালেন্ট বা যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটির দ্বারা যে বিশিষ্ট থাকবে তাকে আমরা এন্ডাউট উইথ বলবো, ঠিক আছে? মানে সেটার সাথে আমরা এন্ডাউট ইউজ করি। বুঝতে পারলাম যে অনেকগুলি ন্যাচারাল যে ট্যালেন্ট আছে সেগুলোর সাথে যখন কোনো ব্যক্তি বিশিষ্ট থাকবে সেটাকে বোঝাতে আমরা এন্ডাউট উইথ ইউজ করি। এন্ডাউট বাই যখন বলবো তখন সেটা হবে কি কারো দ্বারা, ঠিক আছে? যেরকম আমি বলতে পারি কি কানাক ইজ এন্ডাউড বাই গ্রেট কোয়ালিটিস, বাই গড উইথ মেনি গ্রেট কোয়ালিটিস, তাহলে সেটা হয়ে যাবে এন্ডাউড বাই। তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হবে কি এন্ডাউড উইথ। এরপর আসছি 2 নম্বর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, বলছে দ্য ট্রাইবাল পিপল লিভড ড্যাশ কাস্টমস ডিফারেন্ট ফ্রম এনিথিং দ্য ইংলিশ হ্যাড এভার সিন। তাহলে এখানে কাস্টম বলতে প্রথা, ঠিক আছে? কাস্টম বলতে প্রথা বা সিস্টেম, ঠিক আছে? এখানে বলছে দ্য ট্রাইবাল পিপল লিভ ড্যাশ কাস্টমস ডিফারেন্ট ফ্রম এনিথিং দ্য ইংলিশ হ্যাড এভার সিন। কী হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লিভ বাই, ঠিক আছে? এটা বাই হয়ে যাবে এখানে। কারণ কি এই লিভ বাই মানে হচ্ছে সামথিং মিনস টু ফলো এ পার্টিকুলার সেট অফ রুলস। যারা একটা নির্দিষ্ট সেট অফ রুলস ফলো করে তাদের ক্ষেত্রে এই কী হবে? সেট অফ রুলস বা সেট অফ বিলিভস বা সেট অফ কাস্টমস ফলো করে, সেক্ষেত্রে হয়ে যাবে কি এটা লিভড বাই, ঠিক আছে? মানে কি এই যে ট্রাইবাল পিপলরা এরকম সেক্ট বা আলাদা তাদের জীবনযাপন বা আলাদা প্রথা ফলো করতো যেটা কি ছিল ডিফারেন্ট ফ্রম এনিথিং, যেটা আলাদা ছিল কাদের তুলনায়? ইংলিশদের, তারা যেটা জীবনে প্রথমবার দেখেছে এরকম কিছু, ঠিক আছে? তাহলে এটা কি হলো লিভ বাই। এরপর আসছি 3 নম্বরে আসছে চুজ দ্য সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। চুজ দ্য সিনোনিম অফ এরুডাইট, ঠিক আছে? তাহলে এই যে এরুডাইট যেটা দেওয়া আছে এই এরুডাইটের সিনোনিম বা সমার্থক শব্দ কী হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে প্রথমে আমরা দেখে নেবো এরুডাইটের মিনিং কি। তাহলে এরুডাইট যেটা আছে না, এই এরুডাইটের মিনিং কী হবে? তাহলে এটার মানে হয়ে যাচ্ছে কি গ্রেট নলেজ, হ্যাভিং উইথ গ্রেট নলেজ, ঠিক আছে? হ্যাভিং উইথ গ্রেট নলেজ অর লার্নিং। তাহলে বাকি 4টা অপশন দেখে নিই। ইগনোরেন্ট মানে অজ্ঞ জানি, স্কলারলি মানেই হচ্ছে পণ্ডিত বা শিক্ষিত, পণ্ডিত বা
শিক্ষিত, ঠিক আছে, পণ্ডিত বা শিক্ষিত। বাকি যদি দেখি অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে তো অহংকারী, আর অ্যামেচিওর মানে হচ্ছে কি অপেশাদার, যে পেশাদার না। তাহলে এক্ষেত্রে চারটা অপশানের বেসিসে সঠিক উত্তর কী হচ্ছে? স্কলারলি। কারণ এরোডাইট মানে হচ্ছে হ্যাভিং উইথ গ্রেট নলেজ অর লার্নিং, সেটাকে আমরা এরোডাইট বলছি। তাহলে তারই সিনোনেম হয়ে যাচ্ছে কি? স্কলারলি। এরপর আসছি 4 নম্বর। 4 নম্বর বলছে চুজ দ্য সিনোনেম অফ অ্যাবেট। তাহলে আবার এসছে সিনোনেম, তাহলে অ্যাবেটের সিনোনেম কী হবে? তাহলে অ্যাবেট মানে কি? তাহলে অ্যাবেট মানে হচ্ছে কি? প্রশমিত করা। যদি বাংলায় বলি তাহলে অ্যাবেট মানে হচ্ছে কি? প্রশমিত করা, ঠিক আছে? অ্যাবেট মানে হচ্ছে প্রশমিত করা। তাহলে এর সিনোনিম কী হবে? ইনক্রিজ মানে তো বৃদ্ধি করা, তাহলে এখানে প্রশমিত করা মানে কি? হ্রাস করা। আরেকটু যদি অপোজিটে বলি তাহলে হয়ে যাবে কি? আরেকটু সোজা করে বললে হ্রাস করা, অর্থাৎ কমানো। তাহলে ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা। ইনহ্যান্স মানে কি? উন্নত করা, মানে এক ধরনের ইনক্রিজই বোঝাচ্ছে এটা, ইনহ্যান্স মানে। তাহলে ডিক্রিজ মানে কি? ডিক্রিজ মানে হ্রাস করা। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? ডিক্রিজ। আর প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত করা, মনে রাখবে প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত করা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কী হচ্ছে? ডিক্রিজ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডিক্রিজ, বুঝতে পারলাম? এরপর আসছি 5 নম্বর। 5 নম্বরে এসছে কিন্তু অ্যান্টোনিয়াম এসছে এবারে, ঠিক আছে, অর্থাৎ বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলতে পারি আমরা, বিপরীতার্থক শব্দ। ক্যালস। তার ক্যালস যেটা দেওয়া আছে, এই ক্যালসের বিপরীত শব্দ কী হবে? তার ক্যালস মানে কি? এটা ক্যালস মানে হচ্ছে ক্রুয়েল বা ইনসেনসিটিভ, অসংবেদনশীল, ঠিক আছে? ক্রুয়েল বলতে পারি আমরা, ক্রুয়েল বা ইনসেনসিটিভ, ঠিক আছে, ইনসেনসিটিভ। তাহলে ক্যালস মানে যদি ক্রুয়েল বা ইনসেনসিটিভ, বা যদি আমি বাংলায় বলি তাহলে অসংবেদনশীল যদি হয়, তাহলে এর অপোজিট কী হবে? ইনসেনসিটিভ, সংবেদনহীন। এটা তো হবেই না, তাহলে কী হবে? এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে হার্ডেন্ড। হার্ডেন্ড মানে হচ্ছে কঠোর, হার্ডেন্ড মানে কি? কঠোর, এটা হবে না। তাহলে কম্প্যাশনেট মানে কি? কম্প্যাশনেট মানে হচ্ছে সহানুভূতিশীল বা দয়ালু। সহানুভূতিশীল, সহানুভূতিশীল, ঠিক আছে, সহানুভূতিশীল বা দয়ালু। তাহলে আর রুটলেস মানে হচ্ছে উদাসী। তাহলে এক্ষেত্রে চারটা অপশনের বেসিসে সঠিক উত্তর হচ্ছে কি? কম্প্যাশনেট। কম্প্যাশনেট মানে হচ্ছে সহানুভূতিশীল বা দয়ালু, বা যাকে আমরা বলি সংবেদনশীল। আর ক্যালস মানে হচ্ছে কি? ক্রুয়েল বা অসংবেদনশীল। তাহলে তারই অপোজিট হচ্ছে সংবেদনশীল বা সহানুভূতিশীল। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কম্প্যাশনেট। এরপর আসছি 6 নম্বর। 6 নম্বর বলছে চুজ দ্য অ্যান্টোনিম অফ মেয়ার্জ। তাহলে মেয়াগ্রি যেটা আছে, এর অ্যান্টোনিম কী হবে? ঠিক আছে, তাহলে এই মেয়াগ্রি মানে হচ্ছে কি? ল্যাকিং ইন কোয়ান্টিটি অর কোয়ালিটি, মানে হচ্ছে কি? ল্যাকিং ইন কোয়ান্টিটি অর, ঘাটতি বলা যেতে পারে, ঘাটতি বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে অ্যান্টোনিম মানে হচ্ছে কি? অ্যান্টোনিম বলছি, মেয়াগ্রি মানে হচ্ছে ঘাটতি। তাহলে এর কি হবে বাকি দেখি। স্ক্যান্টি। স্ক্যান্টি মানে কি? স্ক্যান্টি মানে হচ্ছে অল্প, স্ক্যান্টি মানে অল্প। প্ল্যান্টিফুল যেটা আছে, প্ল্যান্টিফুল মানে হচ্ছে প্রচুর, মানে প্রয়োজনের তুলনায় বেশি, সেটাকে আমরা বলছি প্ল্যান্টিফুল বা প্রচুর। স্পার্স মানে হচ্ছে বিরল, যেটাকে আমরা কি? অল্প বলেই বুঝি, বিরল। আর লিমিটেড মানে আমরা জানি কি? সীমিত। লিমিটেড মানে সীমিত। তাহলে সঠিক উত্তর কী হয়েছে? অ্যান্টোনিয়াম। মেয়াগ্রি যেটা অ্যান্টোনিয়াম হয়েছে প্ল্যান্টিফুল। এখানে এটার মিনিং হয়েছে কি? ঘাটতি বা কম, ঘাটতি বা কম। তাহলে তারই অপোজিট হয়ে যাচ্ছে প্রচুর। এরপর আসছি 7 নম্বর। 7 নম্বরে হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস। তাহলে এই যে হাইপোথেসিস যেটা দেওয়া আছে, এই হাইপোথেসিসের প্লুরাল ফর্ম জিজ্ঞাসা করেছে। তাহলে সঠিক উত্তর কী হবে তোমরা দেখে বলবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে, হাইপোথেসিস। এরপর আসছি 8 নম্বর। 8 নম্বর বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। তাহলে এই যে ইডিয়াম যেটা দেওয়া আছে, এই ইডিয়ামটার মিনিং কি? ঠিক আছে, টু রিড বিটুইন দ্য লাইন্স। বহুবার পরীক্ষায় এসছে টু রিড বিটুইন দ্য লাইন্স, ঠিক আছে। তাহলে এই যে টু রিড বিটুইন দ্য লাইন্স, এটার মিনিং কী হবে? টু রিড ভেরি স্লোলি, নাকি টু কারেক্ট দ্য স্পেলিং মিস্টেক্স, না টু স্কিপ দ্য ডিফিকাল্ট পার্ট, না টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, ঠিক আছে। লুকানো অর্থ বোঝা, এটা হচ্ছে এটার যেটা মিনিং হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইন। এটা যেটা সিনোনিমের যে মিনিং হয়ে যাবে সেটা হবে লুকানো অর্থ বোঝা, ঠিক আছে, লুকানো অর্থ বোঝা, বুঝতে পারলাম, লুকানো অর্থ বোঝা। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে টু আন্ডারস্টুড দ্য হিডেন মিনিং। এরপর আসছি 9 নম্বর। 9 নম্বরে এসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বলছে এ পার্সন হু ইজ রিকভারিং ফ্রম অ্যান ইলনেস অর মেডিকেল ট্রিটমেন্ট, মানে একজন ব্যক্তি যে মেডিকেল যে ইলনেস আছে, ঠিক আছে, শারীরিক অসুস্থতা থেকে
সুস্থ হওয়ার যে প্রক্রিয়া, যে এই যে পুরো প্রসেসটাকে, সেই ব্যক্তিকে কি বলা হয়? ঠিক আছে, মেডিকেল ইলনেস বা মেডিকেল ট্রিটমেন্ট থেকে যে রিকভারিং করছে, সুস্থ তো হচ্ছে, তাকে কি বলছি আমরা? তাহলে বরিস বলছি নাকি বরিস মানে তো অসভ্য ব্যক্তি হয়ে যাবে, তাহলে এটা হয়তো হবে না। সেনাইল মানে হচ্ছে বার্ধক্যজনিত দুর্বলতা, ঠিক আছে, মানে বয়সের ক্ষেত্রে, মানে বয়স বাড়ার সাথে সাথে যে দুর্বলতা আসে, সেরকম যে বয়স্ক ব্যক্তিকে আমরা সেনাইল বলে থাকি। ঠিক আছে, বয়স্ক যে দুর্বল তাকে আমরা সেনাইল বলে থাকি। আর অ্যালট্রুইস্ট মানে আমরা জানি পরোপকারী, তা এটা হচ্ছে না। তা কনভালসেন্ট মানে কি? কনভালসেন্ট মানে হচ্ছে স্বাস্থ্য উদ্ধারকারী ব্যক্তি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি এর মিনিং। স্বাস্থ্য উদ্ধারকারী ব্যক্তি মানে হচ্ছে যে স্বাস্থ্য রিকভার করছে, ঠিক আছে, মেডিকেলি থেকে, ট্রিটমেন্ট থেকে রিকভার করছে, তাকে আমরা বলছি কনভালসেন্ট। ঠিক আছে, বহুবার পরীক্ষা এসছে, এটা মনে রাখবে। তাহলে এ পার্সন হু ইজ রিকভারিং ফ্রম অ্যান ইলনেস অর মেডিকেল ট্রিটমেন্ট, তাকে আমরা বলছি কি কনভালসেন্ট। বুঝতে পারলাম? এরপরে আসছি 10 নম্বর। 10 নম্বর বলছে হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, কোন ওয়ার্ডটি সঠিকভাবে লিখেছে। তাহলে সঠিক উত্তর কী হবে? কনেজার। প্রথমেই আসছে কি, এটা মানে প্রোনাউন্সিয়েশন হচ্ছে কনেজার, যেটা মানে হচ্ছে কি রসপণ্ডিত বা শিল্প বিশারদ, শিল্পকলা বিশারদ বলতে পারি আমরা, রসপণ্ডিত বা শিল্পকলা বিশারদ। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি এর মিনিং। তাহলে এটা সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। ঠিক আছে, দেখে নেবে, এটা 4টা অপশান তোমরা, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। বুঝতে পারলাম? এরপর আসছি, তাহলে এখানে ইংলিশ আমাদের কমপ্লিট হলো। তো আরেকবার বলে রাখি, যারা টোটাল যে 20 মক টেস্ট যেটা আছে, স্পেশাল মক টেস্ট, এই স্পেশাল মক টেস্ট যারা নিতে চাও, অবশ্যই আমাদের এই যে ফোনপে নাম্বার আছে, এটাতে অনলি 39 রুপিস। ঠিক আছে, মাত্র যেটা আছে গুরুদক্ষিণা হিসাবে, এই গুরুদক্ষিণা হিসাবে কেউ এটাকে নেগেটিভই নেবে না। ঠিক আছে, মাত্র গুরুদক্ষিণা হিসাবে রাখা হয়েছে 39 রুপিস। যদি প্রত্যেকটা মক টেস্ট দেখি, তাহলে ওই 2 টাকা করে পড়বে। ঠিক আছে, তাহলে এই ফোনপে নাম্বারে ফোনপে করে তারপরে হোয়াটসঅ্যাপ করলে আমরা তাকে একটা পাঠিয়ে পড়ে, তারপরে আমরা তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। সেখান থেকে এছাড়াও এই যে মক টেস্ট যেটা আছে, এই মক টেস্ট ছাড়াও আমরা যে বিভিন্ন সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্ট ওয়াইজের যে বাছাই করা প্রশ্ন, সেই বাছাই করা প্রশ্ন আমার সেই গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, তো এক্সাম তো অলরেডি ডেট দেওয়া আছে 1 তারিখ আর 8 তারিখ, তো খুব বেশি দেরি নেই। তো যারা নিতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে বা এই ফোনপেতে পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা চাইবে অবশ্যই নিয়ে নেবে। তো এরপরে আসছে সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে থাকছে জিকে, টোটাল প্রশ্ন থাকবে 20টি। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি অনুযায়ী সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেছিলেন? বহুবার পরীক্ষায় এসেছে, বিশেষ করে এটা রেলওয়ে পরীক্ষায় এসছে, যে বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি অনুযায়ী সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 12 জন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি 12 জন। ঠিক আছে, তাহলে এই যে এলাহাবাদ প্রশস্তি যদি বলে রাখি, তো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিল? হরিসেন। মনে রাখবে, সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন, এই এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেন, এবং এই প্রশস্তিতেই দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করার কথা বলা হয়েছে। এই নীতির নাম ছিল ধর্মবিজয়। ঠিক আছে, মনে রাখবে এই নীতির নাম ছিল কি? ধর্মবিজয়। এরপর আসছে 2 নম্বর বলছে ভারতের কোন রাজ্য মৈকাল পর্বতশ্রেণী বা মৈকাল রেঞ্জ যেটা আমরা জানি অবস্থিত? ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী বা মৈকাল রেঞ্জ অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি ছত্তিশগড়। সঠিক উত্তর হবে ছত্তিশগড়। সাতপুরা পর্বতশ্রেণীর পূর্ব অংশকেই বলা হয় কি মৈকাল পর্বতশ্রেণী বলা হয়। মনে রাখবে এই যে সাতপুরা যেটা আছে, এই সাতপুরা পর্বতশ্রেণীর পূর্ব অংশ যেটা আছে, এই পূর্ব অংশকেই বলা হয় কি মৈকাল রেঞ্জ। ঠিক আছে, যা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কমেন্টে জানাবে এর সর্বোচ্চ শৃঙ্গের নাম। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমরকন্টক। ঠিক আছে, আমরকন্টক। এরপর আসছি, আচ্ছা ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন বা তার সাথে সাথে যে ইনফরমেশন দিচ্ছে সেগুলো তোমরা পারলে নোট করে রাখবে। 3 নম্বর বলছে কোনো বিল অর্থ বিল বা মানি বিল কি না সেই বিষয়ে শেষ কথা কে বলেন? আচ্ছা, মানে হচ্ছে কোনো একটা বিল যখন পেশ করা হয়, তো সেটা মানি বিল কি না সেই বিষয়ে শেষ কথা কে বলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান ডি, লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, তাহলে এটা সংবিধানের 110, ঠিক আছে 110, হ্যাঁ। তাহলে এই আর্টিকেল অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে যে কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে বিতর্ক দেখা দিলে লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বুঝতে পারলাম? এরপর আসছি 4 নম্বর বলা হচ্ছে বিমূর্ত কার্বন ক্রেডিট ধারণার মূল লক্ষ্য কি? বিমূর্ত কার্বন ক্রেডিট ধারণার মূল লক্ষ্য কি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো।
এই যে অপশন বি দেওয়া আছে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, মানে গ্রিন হাউস গ্যাস যেটা আছে এই গ্রিন হাউস গ্যাস যে নির্গমন হচ্ছে মানে বৃদ্ধি হচ্ছে সেটা কমানো। ঠিক আছে, এটা হচ্ছে অপশন বিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে এটি কিয়োটো প্রোটোকলের মাধ্যমে জনপ্রিয় হয়। কোন প্রোটোকল যদি বলে তাহলে হয়ে যাচ্ছে কি কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল। ঠিক আছে, কিয়োটো প্রোটোকলের মাধ্যমে জনপ্রিয় হয়। কোনো দেশ বা কোম্পানির নির্ধারিত সীমার চেয়ে, হ্যাঁ এটা বলা হচ্ছে কম কার্বন নির্গমন করলে তারা এই ক্রেডিট পায়। ঠিক আছে, এরপর আসছে 5, নিচের কোন পাল রাজা উত্তরাপথ স্বামী উপাধিতে ভূষিত হয়েছিলেন? নিচের কোন পাল রাজা উত্তরাপথ স্বামী উপাধিতে ভূষিত হয়েছিলেন? বহুবার পরীক্ষায় এসেছে। নিচের কোন পাল রাজা উত্তরাপথ স্বামী উপাধিতে ভূষিত হয়েছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি ধর্মপাল, অপশন বি ধর্মপাল। ঠিক আছে, আর ইনি ছিলেন কি পাল বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে এক্ষেত্রে বলে রাখি যে গুজরাটি কবি সোড্ডল, গুজরাটি কবি সোড্ডল, ঠিক আছে নামটা মনে রাখবে, গুজরাটি কবি সোড্ডল তার একটি গ্রন্থ যেটা হচ্ছে উদয় সুন্দরী, নামটা মনে রাখবে উদয় সুন্দরী, উদয় সুন্দরী। এই যে উদয় সুন্দরী কথা কাব্যে, ঠিক আছে, ধর্মপালকে উত্তরাপথস্বামী বলে উল্লেখ করেছেন। কৌনজের আধিপত্য, এই কৌনজকে নিয়ে যে ত্রিপাক্ষিক সংগ্রাম হয়েছিল সেই ত্রিপাক্ষিক সংগ্রামের সাফল্যের কারণেই তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। তাহলে কৌনজকে সেন্টার করে যে ত্রিপাক্ষিক সংগ্রাম বা ট্রিপারিট স্ট্রাগল বলা হয় সেখানে ধর্মপালের সাফল্যের জন্য তাকে এই উপাধি দেওয়া হয়। এরপর আসছি 6 নম্বর বলছে তড়িৎ বিশ্লেষণের সূত্র যেটাকে বলা হয় লজ অফ ইলেকট্রোলাইসিস এবং বেনজিন কে আবিষ্কার করেছিলেন? বলছে তড়িৎ বিশ্লেষণের সূত্র লজ অফ ইলেকট্রোলাইসিস বা বেনজিন কে আবিষ্কার করেছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মাইকেল ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে এই তড়িৎ বিশ্লেষণের জনক হিসাবে, ঠিক আছে, পরিচিত। 1825 সালে বেনজিন আবিষ্কার করেন। এই বেনজিন কবে যদি আবিষ্কার করেন তাহলে হবে 1825। এরপর আসছি 7 নম্বর বলছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, নারী শক্তি বন্ধন অধিনিয়ম আসলে কি? নারী শক্তি বন্ধন অধিনিয়ম আসলে কি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন অর্থাৎ 33% আসন সংরক্ষণ। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ, এটাকেই বলা হয় নারী শক্তি বন্ধন অধিনিয়ম। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আসছি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি পুরুলিয়া, অপশন বি পুরুলিয়া। আচ্ছা, আমরা যে মক টেস্ট যেটা নিয়ে আসি এই মক টেস্টের যে প্রশ্ন লেভেল যেটা আছে সে আমাদের যে মক টেস্ট করানো হচ্ছে তার চেয়েও ভালো থাকবে। তোমরা দেখলেই বুঝতে পারবে আমাদের বাকি মক টেস্ট যেটা আছে পেছনে 40টা পর্যন্ত মক টেস্ট আজকে নিয়ে 40টা দেওয়া হলো, তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপর আসছি 9 নম্বর। প্রথম আণবিক তত্ত্ব অ্যাটমিক থিওরি কে প্রদান করেছিলেন? প্রথম আণবিক তত্ত্ব বা অ্যাটমিক থিওরি কে প্রদান করেছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি জন ডাল্টন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি জন ডাল্টন। ঠিক আছে, 1808 সালে জন ডাল্টন তার পরমাণু তত্ত্বে বলেন যে পদার্থ অবিভাজ্য কণা দ্বারা গঠিত। ঠিক আছে, এরপর আসছি 10 নম্বর বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর অবস্থিত যা সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে? কি বলছে যে ওজোন স্তরের কথা বলা হচ্ছে না, কিন্তু এখানে বলা হচ্ছে যে কোন স্তরে ওজোন স্তরের অবস্থান আছে, অর্থাৎ ওজোন স্তর যে আছে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু ওজোন স্তরের ওপর নয়, এখানে বলছে ওজোন স্তর কোন স্তরে আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে আছে যা সূর্য থেকে আসা অতিবেগুনি ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন স্তরের একটি পর্দা থাকে। এরপর আসছি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে যে সরকারি উপাধি বিলোপ বা অ্যাবলিশন অফ টাইটেলস সংবিধানের কোন মৌলিক অধিকারের অন্তর্গত? বা সরকারি উপাধি বিলোপ বা অ্যাবলিশন অফ টাইটেলস সংবিধানের কোন মৌলিক অধিকারের অন্তর্গত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ সাম্যের অধিকার, অপশন এ সাম্যের অধিকার। ঠিক আছে, মনে রাখবে সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদ, 18 নম্বর আর্টিকেল, ঠিক আছে, বা অনুচ্ছেদ 18 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র সামরিক বা একাডেমিক, মনে রাখবে কিন্তু সামরিক বা একাডেমিক উপাধি ছাড়া অন্য কোনো উপাধি প্রদান করতে পারবে না। এটি সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটির অংশ। দুটো আছে, একটা হচ্ছে সামরিক আর একাডেমিক উপাধি ছাড়া অন্য কোনো
যেটা জাতি বা ধর্ম বা এই বর্ণ বিশেষে যে টাইটেলস, এই টাইটেলস প্রদান করতে পারবে না, এটা হচ্ছে কি সাম্যের অধিকারের অন্তর্গত। এরপর আসছি 12 নম্বর প্রশ্ন বলছে মিতক্ষরা নামক প্রাচীন আইন গ্রন্থটির রচয়িতাকে, বহুবার পরীক্ষায় এসেছে, মিতক্ষরা নামক প্রাচীন আইন গ্রন্থটির রচয়িতাকে, মিতক্ষরা নামক প্রাচীন আইন গ্রন্থটির রচয়িতাকে। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন অপশন এ বিজ্ঞানেশ্বর, অপশন এ বিজ্ঞানেশ্বর। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বিক্রমাদিত্যের রাজসভায় অলঙ্কিত করা বিজ্ঞানেশ্বর হিন্দু উত্তরাধিকার আইন সংক্রান্ত এই মিতক্ষরা গ্রন্থটি রচনা করেছিলেন। ঠিক আছে, এরপর আসছি 13 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি ছিল? বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি ছিল? ছিল কোনটা? অপশন এ ইনিয়াক। ঠিক আছে, অপশন এ ইনিয়াক। 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি, এটা মনে রাখবে 1945। ঠিক আছে, 1945 সালে কোথায়? না মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ইনিয়াক অর্থাৎ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার ছিল বিশ্বের প্রথম সাধারণ কাজের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। তাহলে এই যে ইনিয়াক ফুল ফর্ম কি? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর, ঠিক আছে, অ্যান্ড কম্পিউটার। এরপর আসছে 1945 সালে ইউএসএতে তৈরি হয়েছিল। 14 নম্বর বলছে ভারতের কোন বহুমুখী নদী পরিকল্পনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টিভিএ অর্থাৎ টেনেসি ভ্যালি অথরিটি এর আদলে তৈরি? অর্থাৎ বলছে ভারতের একটা বহুমুখী পরিকল্পনা আছে, সেই বহুমুখী পরিকল্পনাটি যেটা আছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির আদলে অর্থাৎ ওর মতো করে তৈরি করা হয়েছিল। এটি কোন বহুমুখী নদী পরিকল্পনা? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে, তাহলে এই যে দামোদর ভ্যালি কর্পোরেশনের আছে, এটা কত সালে যদি বলে তাহলে হয়ে যাবে 1948। ঠিক আছে, 1948 সালে স্বাধীন ভারতের প্রথম এই বহুমুখী নদী পরিকল্পনা হিসেবে ডিবিসি গঠিত হয়। এটি সম্পূর্ণভাবে আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটির আদলে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এরপরে আসছি 15 নম্বর বলছে কি ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা আদালত বা মহিলা কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা আদালত বা মহিলা কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি অন্ধ্রপ্রদেশ। অপশন বি অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তাহলে কত সালে যদি বলে 1987, 1987। 1987 সালে অন্ধ্রপ্রদেশে প্রথম মহিলাদের জন্য পৃথক আদালত স্থাপিত হয় যাতে পারিবারিক বিবাদ ও মহিলাদের বিরুদ্ধে অপরাধ দ্রুত নিষ্পত্তি করা যায়। 1987 অন্ধ্রপ্রদেশ। এরপর আসছি 16 নম্বর বলছে মুঘল আমলের কোন বিখ্যাত চিত্রশিল্পী নিজেকে শ্রীকলম উপাধিতে ভূষিত করেছিলেন? বহুবার পরীক্ষা এসছে যে মুঘল আমলের কোন বিখ্যাত চিত্রশিল্পী নিজেকে শ্রীকলম উপাধিতে ভূষিত করেছিলেন? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আব্দুস সামাদ। অপশন বি আব্দুস সামাদ। সম্রাট হুমায়ুন ও আকবরের সময় বিখ্যাত চিত্রশিল্পী আব্দুস সামাদ তার ক্যালিগ্রাফি ও চিত্রশিল্পের জন্য শ্রীকলম বা মিষ্টি কলম উপাধি দেওয়া হয়েছিল। শ্রীকলম বা মিষ্টি কলম। এরপর আসছে 17 নম্বর বলছে শিবাজির রাজ্যাভিষেক যেটাকে বলা হয় করোনেশন। শিবাজি, ঠিক আছে, এই শিবাজি রাজ্যাভিষেক 1674 সালে যেটা করা হয়েছিল এটি কোন দুর্গে সম্পন্ন হয়েছিল? ঠিক আছে, তাহলে এই যে শিবাজি মহারাজের রাজ্যাভিষেক বা করোনেশন 1674 সালে সম্পন্ন হয়, এটি কোন দুর্গে সম্পন্ন করা হয়েছিল? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কি? আমরা জানি কি রায়গড়। বিখ্যাত রায়গড় দুর্গে সম্পন্ন করা হয়েছিল 1674 খ্রিস্টাব্দে 6 জুন। ঠিক আছে, যদি কার বলা হয় তাহলে মনে রাখবে পৌরোহিত্য পণ্ডিত গঙ্গা ভট্টের পৌরোহিত্যে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয় এবং তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেন। তাহলে কার যদি বলে তাহলে হবে গঙ্গভট্ট, পণ্ডিত গঙ্গভট্ট। কার পৌরোহিত্যে যদি বলে তাহলে হয়ে যাবে কি পণ্ডিত গঙ্গভট্ট। ঠিক আছে, আর কত সালে যদি বলে তাহলে হয়ে যাবে 1674 সালে। ঠিক আছে, কোন দুর্গ? রায়গড় দুর্গ। আর কোন উপাধি নিয়েছিলেন? ছত্রপতি শিবাজি মহারাজ। ঠিক আছে, এরপরে আসছি 18 নম্বর 18 নম্বর প্রশ্ন বলছে যে গুরু শিখর কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি গুরু শিখর। আচ্ছা, এটা আবল্লী হয়ে গেছে, এটা আবল্লী না আরাবল্লী। ঠিক আছে, স্পেলিংটা মিস্টেক হয়েছে। এবার ঠিক আছে, ঠিক আছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। কত মিটার যদি বলে তাহলে হবে 1722 মিটার। এগুলো আসবে না যদিও, 1722 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে প্রাচীন ক্ষয়জাত পর্বত।
এরপরে 19 নম্বর প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 1875। ঠিক আছে, অপশন সি, অপশন সি। মনে রাখবে, বোম্বেতে, বর্তমান মুম্বাই, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যার মূল আদর্শ ছিল বেদের দিকে ফিরে যাও। মানে তার এই যে একটা বিখ্যাত স্লোগান ছিল, সেটা কি? গো ব্যাক টু দি বেদাস। ঠিক আছে, গো ব্যাক টু দি বেদাস। কত সালে? 1875 সালে। 20 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাস বা রিভার অফ টেরর বলা হয় কোন নদীকে? উত্তরবঙ্গের ত্রাস বা রিভার অফ টেরর বলা হয় কোন নদীকে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? তিস্তা, অপশন সি, তিস্তা রিভারকে বলা হয়। ঠিক আছে, সিকিমের জেমু হিমাবহ যেটা আছে, সিকিমের জেমু হিমাবহ থেকে উৎপন্ন এই তিস্তা নদী প্রতি বছর বর্ষাকালে বিধ্বংসী বন্যা সৃষ্টি করে বলে একে ত্রাসের নদী বলা হয়। তাহলে কোন গ্লেশিয়ার থেকে যদি বলা হয় উৎপন্ন হয়েছে, তাহলে হবে কি? জেমু গ্লেশিয়ার। ঠিক আছে, জেমু গ্লেশিয়ার, অপশন সি। তাহলে এখানে টোটাল যেটা আছে 20টি প্রশ্ন কমপ্লিট করলাম আমরা। এরপরেও আমরা পরবর্তী যেটা আছে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো হ্যাঁ, আর একটু বলে রাখি যে এই যে টার্গেট WB SSC গ্রুপ সি এন্ড ডি, এখানে আমরা যে মক টেস্ট, স্পেশাল মক টেস্ট নিয়ে আসছি, টোটাল 20টি নিয়ে এসেছি অলরেডি। তো এটার একটা ন্যূনতম গুরু দক্ষিণা বা আমরা প্রাইস মূল্য বলা যেতে পারে, তো এটা গুরু দক্ষিণা হিসাবেই দেখবে যে এটা টোটাল মাত্র 39 টাকা রাখা হয়েছে। ঠিক আছে, যদি আমরা অ্যাক্টিভ মক টেস্টে দেখি তাহলে 2 টাকা করে পড়বে। তো যারা অবশ্যই নিতে চাও, তো কারণ ডেট তো অলরেডি দিয়ে দিয়েছে 1 তারিখ আর 8 তারিখ, তো যারা নিতে চাও অবশ্যই এই যে ফোনপে নম্বর দেওয়া আছে এখানে গুরু দক্ষিণা দিয়ে তারপরে স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ নম্বর পাঠালে তাকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। এছাড়াও যেটা আছে, এই যে মক টেস্ট ছাড়াও যে বিভিন্ন সাবজেক্টের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেই গ্রুপে দেওয়া হবে। তো যারা নিতে চাও অবশ্যই মেসেজ করবে। এবং এই যে মক টেস্ট, এখানে পুরো নতুন সিলেবাসের ওপর সম্পূর্ণ মক টেস্ট দেওয়া হবে। ঠিক আছে, জিকে থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে। বুঝতে পারলাম? তো এখানেই শেষ করছি। জয় হিন্দ।